বাস্তবতাটা কি এমন হলো যে আওয়ামী লীগকে এখন মাঠে না আনলে বিএনপির যে প্রবল প্রতিপক্ষ হয়ে উঠছে যে রাজনৈতিক শক্তি জামাতের নেতৃত্বে, সেটাকে থামানোর জন্য মাঝখানে কি আওয়ামী লীগকে দরকার আছে? এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী লীগের কি রাজনীতিতে প্রত্যাবর্তন করার একটা সুযোগ হইল কিনা? আর আওয়ামী লীগ যদি হাজির না হয় রাজনীতির মাঠে, বিএনপি কিন্তু বিপদে পড়বে বলে রাখলাম। এবার আজকের পত্রিকা বলছে যে 3টি আসনের খবর তারা পেয়েছে। সেই 3টি আসনে 3 জন আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র নির্বাচন করছেন। কারা তারা, কোন কোন আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা আওয়ামী লীগের কোন পদে ছিলেন? ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের রাজধানী দিল্লি থেকে উড়িয়ে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এবং সেই বৈঠকের স্থায়িত্বকাল ছিল 45 মিনিট। ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর, আসলে এর পিছনে যে ভারতবর্ষের নিখুঁত এক অঙ্ক আছে তা কিন্তু পরিষ্কার। বলা ভালো, ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। ইউনুসের উপদেষ্টা পরিষদে নীরব পদত্যাগ আতঙ্কে, এবং সামনে আরো হবে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা তো সবাই জানেন বেগম খালেদা জিয়া কিন্তু এই দুনিয়াতে আর নেই। দর্শক শ্রোতা, চিরতরে বিদায় নিয়ে নিল এই বেগম খালেদা জিয়া। দর্শক শ্রোতা, তার জানাজার মধ্যে কিরকম মানুষ হতে যাচ্ছে এবং কিরকম হবে, দর্শক শ্রোতা সেই বিষয়টি দেখলে পুরো বিশ্ববাসী অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখ। ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান করার এক উপলক্ষ হলেও আসলে এর পিছনে যে ভারতবর্ষের নিখুঁত এক অঙ্ক আছে তা কিন্তু পরিষ্কার। বলা ভালো, ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন। ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখবেন ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর আসলে ঠিক কিভাবে বাংলাদেশের যে মানুষের মনোবল এবং বাংলাদেশের ভোট পূর্ববর্তী যে পরিবেশ তা কিভাবে বদলে দিতে পারে। যাই হোক, আজকে একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইন্টারেস্টিং বিষয় হলো, ডক্টর জয়শঙ্করের এই সফরের দিনই ফয়জালের একটি ভিডিও সামনে এসেছে। ফয়জাল মানে সেই ভারত বিরোধী ছাত্রনেতা হাদি। তার মৃত্যুতে প্রধান অভিযুক্ত এই ফয়জাল, যিনি ভারতবর্ষে লুকিয়ে আছেন বলে সরাসরি অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের সরকারি মহল থেকে। এবং বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা দপ্তর প্রাথমিকভাবে তারা ফয়জালের ভারতে চলে আসার পিছনে কোনো তথ্য প্রমাণ না পেলেও তারাও এখন মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলছেন যে ফয়জাল ভারতের মাটিকে কাজে লাগিয়ে এই হাদিকে হত্যা করেছে। আর এবার ফয়জাল ভিডিও বার্তায় বললেন, আমি তো ভারতে নেই, আমি দুবাইতে আছি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যেদিন বাংলাদেশে গেলেন সেদিন বাংলাদেশের রাজনীতি 180 ডিগ্রি বদলে গেল, তা কিন্তু আন্তর্জাতিক স্তর বেশ ভালোই বুঝতে পারলেন। ফয়জালের এই ভিডিও বার্তাটা 4 মিনিটের বার্তায় একাধিক গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছেন। তিনি প্রথমে বলেছেন, আমি দুবাইতে আছি। এবার এই দুবাইতে আছি যে তিনি বলেছেন, এর পাল্টা প্রশ্ন ওঠে যে তিনি বাংলাদেশের বিমানবন্দরকে কাজে লাগিয়ে দুবাইতে গেছেন, বাংলাদেশের ভিসা পাসপোর্টকে কাজে লাগিয়ে তিনি দুবাইতে গেছেন। তাহলে সরকারি কোন অফিসার তাকে ভিসা, পাসপোর্ট, এয়ার ফ্লাইট, সিকিউরিটি চেক এই সব বিষয়ে মদত করলো? হাদির ভাই বলেছিলেন এই সরকার অর্থাৎ বাংলাদেশের এই ইউনিট সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হাদিকে হত্যা করেছে। আজকে দেখুন ফয়জালের এই ভিডিও বার্তায় পরিষ্কার হয়ে গেল, এই ফয়জাল যদি সত্যিই অপরাধী হয় তাহলে তাকে দেশ ছাড়তে কিন্তু সাহায্য করেছিলেন মোহাম্মদ ইউনূস সরকারের একাধিক অফিসিয়াল। না হলে একজনের পক্ষে এই রকম ভাবে খুনে অভিযুক্ত হয়ে দুবাইতে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি ফয়জাল পরিষ্কার বলেছেন যে তিনি গভর্নমেন্টকে এবছরও 9 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছেন। তার বিজনেস আছে এবং তিনি একাধিক গভর্নমেন্ট কন্ট্রাক্ট তোলেন এবং সেই কাজ তিনি করেন। এমনকি তিনি দাবি করেছেন হাদিকে তিনি এই গভর্নমেন্ট কাজ পাওয়ার জন্য প্রায় 15-20 লক্ষ টাকা নাকি তিনি দিয়েছিলেন। এবং যেদিন হাদি মারাও যান সেদিনও নাকি হাদি তার থেকে 10,000 টাকা নেয়। অর্থাৎ পুরোটাই ব্যবসায়ী লেনদেন এই ফয়জালের সঙ্গে হাদির ছিল। ব্যবসায়ীরা যেটা করে, অর্থাৎ রাজনৈতিক নেতাদেরকে সাহায্য করতে গিয়ে তারা নিজেরা ব্যবসায় মুনাফা লোটার চেষ্টা করে, ঠিক সেরকমই এই সম্পর্কটা ছিল। কিন্তু পুরো বিষয়ে ভারতের নাম ফয়জাল একবার বলেননি। এবং ফয়জাল যে দাবিগুলো আজকে করছেন তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ ইউনূস সরকার। এবং পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের কোনো কানেকশনই তার সঙ্গে নেই। তিনি বাংলাদেশের সরকারের সঙ্গে ব্যবসা করেন, বাংলাদেশের সরকারকে তিনি ট্যাক্স দেন এবং যে টাকা তার বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটাও লিগাল টাকা, তার বৈধ ব্যবসার টাকা, সেরকমই দাবি কিন্তু তিনি করেছেন। এবং আপনারা একটা বোঝার চেষ্টা করুন, ফয়জালের এই ভিডিও তিনি যখন করেছেন ঠিক সেদিনই ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ঢাকা যাওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বাংলাদেশে পৌঁছেও গেছেন। এবং জিওপলিটিক্সে এক্সপার্টরা বলেন টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ স্ট্রেট ড্রাইভ যদি আপনাকে মারতে হয় তাহলে ব্যাটে বলে একদম মিডল করতে হবে, সংযোগটা এখানে ইম্পর্টেন্ট। ফয়জাল কিন্তু এখানে সেই স্ট্রেট ড্রাইভটাই মেরেছে। একদিকে ভারতের বিদেশ মন্ত্রক শেষ 1 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশের হাদিকে কেন্দ্র করে
বিভিন্ন রকম কড়া লম্বা চওড়া হুঁশিয়ারি বাংলাদেশকে দিয়েছে। অন্যদিকে যাকে নিয়ে এই এত অভিযোগ হাদির মৃত্যুতে ফয়জাল, সেই ফয়জালই ফাঁস করে দিয়েছে তিনি ভারতে নেই, অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার জেনে শুনে মিথ্যা বলেছেন, আন্তর্জাতিক স্তরে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন, মেঘালয় পুলিশ, বিএসএফ সবাইকে জড়িয়ে এক পাঁচমিশালি খিচুড়ি তৈরি করার চেষ্টা করেছেন, এবং আলটিমেটলি যার বিপক্ষে অভিযোগ সেই আজকে বলছে সবটাই বাংলাদেশের ষড়যন্ত্র, চক্রান্ত, মোহাম্মদ ইউনূসের ধাপ্পাবাজি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যিনি বাংলাদেশে গেলেন, এক পক্ষের খেলা 180 ডিগ্রি ঘুরে গেল। এবার পলিটিক্যালি কিভাবে ঘুরলো আমি একটু আপনাদের বোঝাই। ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে যখন গেলেন তখন বাংলাদেশের রাজনৈতিক ইকুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে, আওয়ামী লীগের নির্বাচনে লড়ার সম্ভাবনা নেই, হাতে পড়ে রইল বিএনপি, এনসিপি, জামাত। জামাতের যে ইডিওলজি তা ভারতবর্ষের ইডিওলজির সঙ্গে খাপ খায় না, এবং জামাত তীব্র উগ্র জেহাদি ইসলামপন্থী একটি দল। পাকিস্তানকে সরাসরি মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল, 1971-এ বাংলাদেশিদের উপর আক্রমণে সরাসরি জড়িত এই জামাতিরা। ফলে জামাতিদের প্রকাশ্যে সমর্থন এই মুহূর্তে ভারতের পক্ষে করা সম্ভব নয়। যদি সরকার গঠন করে তাহলে ডিপ্লোম্যাটিক রিলেশন যদি কোনোদিন হয় তাহলে দেখা যাবে। জামাত ভারতকে পাশে পাওয়ার জন্য হিন্দু প্রার্থী দিচ্ছে, হিন্দু ভোটকে টার্গেট করছে, এবং জামাতও বুঝতে পারছে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ায় কাজকর্ম করা তাদের পক্ষে সম্ভব হবে না। মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছিলেন, এখন দেশের যে অবস্থা তা তারা নিজেই উপলব্ধি করতে পারছেন। তারা পোড় খাওয়া রাজনীতিবিদ, এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। এবার এনসিপি, ভারতবর্ষের যা প্রভাব প্রতিপত্তি, সেখানে এনসিপি, নাহিদ ইসলাম, আসনাদ, সার্জিস, এদের সঙ্গে কাজ করা আসলে কোনো অবস্থাতেই সম্ভব নয়। কারণ এরা কাজটাকে বোঝেন না, এরা উগ্রতা বোঝেন, এরা রাজনীতির কিছু বোঝেন না, এরা সস্তা জনপ্রিয়তা বোঝেন। সেভেন সিস্টার, শিলিগুড়ি করিডর, ডম্বুর বাঁধ, একাধিক ক্ষেত্রে এদের যে ভাষণ সামনে এসছে, সেখানে একটা জিনিস পরিষ্কার, এই এনসিপি হলো জামাতের বি টিম, এবং নির্বাচনে দেখুন এই জামাত এবং এনসিপি এখন একত্রে লড়ছে। ফলে জামাতকে সমর্থন করা মানে এনসিপিকে সমর্থন করা, এনসিপিকে সমর্থন করা মানে জামাতকে সমর্থন করা, দুজনকেই পাশ কাটিয়ে চলা মানে দুজনকেই তুমি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কার্যত অস্বীকার করলে, এবং হাতে পড়ে রইল বিএনপি। আর বিএনপির এই খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়া মানে ভারত এই বার্তাটাই দিতে চাইছে প্রথমে, যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো রকম ভাবে সম্পর্ক রিভাইভ অন্তত ভারত আর করতে চাইছে না। মোহাম্মদ ইউনূস যেভাবে জামাতি এবং এনসিপিদের বা এই ছাত্র নেতাদের ফাঁদে পা দিয়েছেন, এর প্রকাশ্যে সমর্থন ভারতের পক্ষে করা সম্ভব নয়, তা ভারত স্পষ্ট বলে দিয়েছে। এবার বিএনপিকে ভারত একটি সফট কর্নার দেখাতে চাইছে, কারণ যদি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, এবং রাজনীতিতে একটা ইতিহাস বলে কথা আছে, এবং যদি লং টার্ম প্রেজেন্স দেখেন সেটা কিন্তু বিএনপি। ফলে বাংলাদেশের এই মুহূর্তে জয়শঙ্করে যাওয়া মানে ভারত এই বার্তাটা দিচ্ছে যে বাংলাদেশ বরাবর এই ভারতকে যে প্রো হাসিনা বলতো, একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে বলতো, এই পার্টিকুলার ন্যারেটিভটা ভাঙার চেষ্টা ভারত এখানে করছে। ভারত স্পষ্ট বলে দিয়েছে, বুঝিয়ে দিচ্ছে যে আমরা নির্দিষ্ট একটি দলকে প্রেফার করছি সেটা নয়, আমরা একটি সরকারকে প্রেফার করছি। আজকে যদি বিএনপি সাংবিধানিক, প্রগতিশীল এবং অগ্রপন্থী একটি সরকার গঠন করে তাহলে ভারত কাজ করবে, যেটা ভারত বারবার বলেছে। ফলে আপনি এখন বিরোধিতার জায়গায় আছেন বলে, আপনার টপ মোস্ট সুপ্রিম লিডার খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে আমি আপনাকে অচ্ছুত করে রেখেছি আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য, সেটা তো নয়। আমি আপনাদের পাশে ছিলাম, আপনারা যদি সরকার গঠন করেন আমি আপনাদের সঙ্গেই থাকবো। ভারতের সঙ্গে সরকারি সম্পর্ক তৈরি হবে। শেখ হাসিনার সঙ্গে বিষয়টি আলাদা, কারণ শেখ হাসিনার ইতিহাস বলছে তার সঙ্গে ভারতবর্ষের একটা কানেকশন আছে, সেটা 1975 সাল থেকে 2025-এ এসে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ককে আপনি ব্যাখ্যা করলে হবে না। এবং শেখ হাসিনার বিপক্ষে কিন্তু ভারতের কোনো বিরোধী দল কথা বলেনি। সর্বদলীয় বৈঠকেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন দেওয়া হয়েছে এই প্রশ্ন কেউ তোলেনি এখনো। ফলে শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস, বিজেপিও একজোট, এবং 1975 সালে প্রণব মুখোপাধ্যায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তাকে কিন্তু জায়গা দিয়েছিলেন। ফলে শেখ হাসিনা ইস্যু দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে ব্যাখ্যা করলে হবে না। শেখ হাসিনা ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি শুধু নয়, পারিবারিক সম্পর্ক শেখ হাসিনার সঙ্গে। ফলে সব মিলিয়ে গুবলেট করার যে প্রচেষ্টা মোহাম্মদ ইউনূস করে, সেই ফাঁদে দয়া করে পা দেওয়াটা উচিত নয়। শেখ হাসিনা কি বলেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে, তার মানে একটা স্বীকৃতি দিলেন। তারপরে বলছেন, পরের লাইনটা খেয়াল করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান, সে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছেন কার সময়? এরশাদের সময় এবং শেখ হাসিনার সময়। তাহলে সেটারও স্বীকৃতি দিলেন। আবার বলছেন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। বলছেন যে বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো, সত্যি ক্ষতি হলো, একটা কথাও কিন্তু মিথ্যা না। আবার দেখেন তার কথা রেশ ধরে সজীব ওয়াজেদ জয়, তিনিও কি বলছেন? ধরা হয় যে তিনি হয়তো উত্তরসূরি হবেন শেখ হাসিনার যদি বিদায় নেন পৃথিবী থেকে। দেশের সংকটময় মুহূর্তে, মানে বাংলাদেশে এখন সংকটময় মুহূর্তে বলছেন, যখন সাধারণ মানুষের নিরাপত্তার অভাবে ভুগছে, নিরাপত্তা নেই, সত্য, দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, কথাটা একেবারে মিথ্যা নয়, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। চিন্তা করা যায়, এই দুজনকে মনে করেন শেখ হাসিনা ক্ষমতায়
আর সজীব ওয়াজেদ জয়ও ওই তথ্য উপদেষ্টা নাকি বলে সেই পদে আছেন। সেই সময় মনে করেন এই বেগম খালেদা জিয়ার বিদায় যদি হতো, এই শব্দগুলি কি ওরা লিখতেন কিনা? তারা লিখতেন, আমার সন্দেহ হয়, কিন্তু লিখেছেন। যখন লিখেছেন আমরা এটাকেই ধরে যদি বিশ্লেষণ করি, তাহলে দুইটা জিনিস পাবো। একটা হলো যে বিএনপির মন গলানোর চেষ্টা, এটা কৌশল বলবেন নাকি অপকৌশল বা চালাকি বলতে পারেন, কিন্তু বলে তো ফেলেছেন, মুখ দিয়ে তো ফেলছেন, এবং কোনোটাই তো অস্বীকার করা যায় না। তাহলে এই কৌশল হলো যে একটা ধরি আমরা যে এটা যেহেতু মারা গেছেন, যেহেতু অনেক দায় আছে, বিএনপি দোষারোপ করবে, বিরোধীরা দোষারোপ করবে। কালকে আসিফ নজরুলও বলেছেন যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে। তো সুতরাং দায় মুক্ত হওয়া চেষ্টা, ভার মুক্ত হওয়ার চেষ্টা, প্রতিপক্ষকে চিরপ্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি না থাকলেও তার পুত্ররা আছেন, সেই রাজনীতি তো তারাই ক্যারি করবেন, তাদের সহানুভূতি পাওয়া, তাদের মন গলানো, এটা হতে পারে। আরেকটা হতে পারে হয়তো একটা সুদূর প্রসারী একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেটা খারাপ বা ভালো এটা আপনারা বিশ্লেষণ করবেন। সেটা হলো যে আওয়ামী লীগ তো আসলে ঝাড়ে বংশে শেষ, কিছুই নাই। শোক যে জানাবে তারা আনুষ্ঠানিকভাবে, মানে তারা দুজন যে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন বা পরিবারের সদস্যদের কাছে যে শোক জানাবেন, সেই অবস্থার মধ্যেও তো নেই। মানে আওয়ামী লীগ হিসেবে তারা পথে ঘাটে কোথাও বেরোতে পারেন না। এবং দেখেন একসময় খালেদা জিয়ার একটু যাতে মুক্তি দিয়ে চিকিৎসা করা যায়, দলও করেনি, যদি মাইন্ড করে, সেজন্য পরিবারের সদস্যরা মানবিক কারণে বারবার গেছে, আর বারবার এই চিঠি করে, একবার হোম মিনিস্ট্রিতে পাঠায়, একবার ল মিনিস্ট্রিতে পাঠায়, ল মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি পাঠানোর পরে 7 দিন 8 দিন 10 দিন পরে বলে যে না, আইনগত কারণে সম্ভব হচ্ছে না, রিজেক্ট করে। প্রতিবার এই চালাকিটা করছে, এবং হয়তো এর মূল হোতা হচ্ছে আনিসুল হক বা শেখ হাসিনার এই মানে চালাকি বা কূটকৌশল। যাই হোক, আজকে এই বার্তা দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ কি আবার বেঁচে যাওয়ার চেষ্টা করছে যাতে তারেক রহমান ক্ষমা করে দেন? অথবা বাস্তবতাটা কি এমন হলো যে আওয়ামী লীগকে এখন মাঠে না আনলে বিএনপির যে প্রবল প্রতিপক্ষ হয়ে উঠছে যে রাজনৈতিক শক্তি জামাতের নেতৃত্বে, একটা দক্ষিণপন্থীদের যে একটা হুঙ্কার বা সংগঠিত হওয়ার একটা আবার, সেটাকে থামানোর জন্য মাঝখানে কি আওয়ামী লীগকে দরকার আছে? তেমন কোনো চিন্তা থেকেই কি আওয়ামী লীগ এটা চাললো? এবং বিএনপির কি একটা এক ধরনের সায়ও আছে কিনা? কারণ আগে রাজনীতির মাঠে ছিল বিএনপি জামাত, বিএনপির নেতৃত্বে এই ধর্মীয় রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু প্রভাব ছিল বিএনপির, যদিও আস্তে আস্তে খেয়ে ফেলতেছিল বিএনপিকে জামাত। কিন্তু এখন তো একেবারে তারাই মূল প্রতিদ্বন্দ্বী হয়েছে, এটা তো বিএনপির জন্য অস্বস্তিকর। সেই কারণে কি একটা এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী লীগের কি রাজনীতিতে প্রত্যাবর্তন করার একটা সুযোগ হইল কিনা, আমি দর্শক এটা ভাবছি। আমার এই কথাটা হয়তো এখন অনেকের কাছে বাস্তবায়ন হইতে পারে, কিন্তু একটা ভেবে দেখেন, যদি রাজনীতির ভবিষ্যৎ হিসাব নিকাশ করেন, তাহলে যে কোনো ফরম্যাটেই হাসিনার আওয়ামী লীগ হোক আর হাসিনা বিহীন আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ যদি হাজির না হয় রাজনীতির মাঠে, বিএনপি কিন্তু বিপদে পড়বে বলে রাখলাম, মিলাই নিয়ে। ইউনূসের উপদেষ্টা পরিষদে নীরব পদত্যাগ। দর্শক, আপনারা দেখছেন যে মনে হয় সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা অবৈধ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ ইউনূস আপাদমস্তক একটি অবৈধ সরকার। সংবিধানের সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার 106 অনুচ্ছেদের বলে একটি সরকার গঠিত হয়েছে, এবং সেই সরকার এত কিছুর এখতিয়ারকে দিয়েছে। সেই সরকারকে সংবিধানে হাত দেওয়া, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে লিজ দেওয়া ইত্যাদি নানা রকম কর্মযজ্ঞ করে গত 1.5 বছর, সোজা কথা গোড়ায় গলদ এই জন্য যে সংবিধান লঙ্ঘন পদে পদে এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে, এই সরকারের আমলে যে পিয়নটি নিয়োগ প্রাপ্ত হয়েছেন, আগে থেকে যারা আছেন তারা আলাদা কথা, কিন্তু এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত অবৈধ সংবিধান লঙ্ঘনকারী। এবং এই বাংলাদেশের মাটিতে এদের একদিন পিয়ন থেকে শুরু করে ইউনূস পর্যন্ত বিচার হবে। আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু এগিয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবেন, তীব্রভাবে একটু যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন যে ইউনূসের উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টার মর্যাদা বা মন্ত্রী মর্যাদা, প্রতিমন্ত্রী পদমর্যাদার লোকজন যারা একটু অ্যাডভান্স, যারা একটু অগ্রগামী, যারা বোঝেন, রাতের বেলা শুয়ে যখন চিন্তা করেন যে ইউনূস সরকার, এই সরকারটার বৈধতাটা কতটুকু, কিংবা এই সরকারটা নিয়ে ভবিষ্যতে কি কোনো বিপদ হতে পারে কিনা, কিংবা এই সরকারকে সার্ভ করার দায়ে আমি কি কাঠগড়ায় দাঁড় করাতে পারি কিনা, খুব ব্যাপক না হলেও সীমিত কিছু মানুষ ইতিমধ্যেই বুঝে গেছেন। যার কারণে
সুকৌশলে তারা আস্তে আস্তে কিন্তু সটকে পড়েছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 24 নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 3 বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন। এজন্য তাদের ওসব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি খোদা বক্স চৌধুরী। স্বাস্থ্যের দায়িত্ব পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির স্বল্প কয়েকদিন ইউনূস আসার পরে কয়েকদিন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক সায়েদুর রহমান। এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম। অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন আরও আগে, যখন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা থেকে ছেড়ে দিয়ে পরিকল্পনায় গেলেন এবং সিআর আবরার এলেন শিক্ষায়। সেই সময় একটা আলোচনা উঠেছিল যে অধ্যাপক আমিনুল ইসলামকে শিক্ষায় দায়িত্ব দেওয়া হবে, পরে তাকে দায়িত্ব দেওয়া হলো না, যার কারণে তিনি হয়তো লজ্জায় যেভাবে হোক নিজেকে অবমাননাকর মনে করেছেন, বিধায় তিনি সেই সময় পদত্যাগ করেছেন। আর অতি সম্প্রতি মাত্র কয়েকদিন আগে খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র থেকে পদত্যাগ করেছেন। আর গতকাল মধ্যরাতে খবর পাওয়া গেল যে অধ্যাপক সাইদুর রহমান, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ছিলেন, তিনিও পদত্যাগ করলেন। অর্থাৎ 3 জন বিশেষ সহকারী একযোগে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। এই 3 জন বিশেষ সহকারী একে একে বিদায় নিলেন। কেন? আমি শুরুতেই বললাম যে রাতের বেলা শুয়ে যদি একটু চিন্তা করেন, এই সরকারের প্রত্যেকটি মানুষ, এই যে নির্বাচন কমিশনার নাসির সাহেব নির্বাচন করতে যাচ্ছেন, তার কি একবারও মনে হয় না যে তার পূর্বসূরি 2 জন জেলে বন্দী হয়ে আছেন? তিনি কি পারবেন? আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।